আমি কেমন উগ্র জীবনযাপন করছি এটা কি আপনারা জানেন না? আমার চলাফেরা, আমার পোশাক আশাক, আমি কিভাবে চলাফেরা করি এটা তো সবাই জানে। উনি বলতেছে আমি নাকি নাটক করছি। আপনারা কি আমাকে কোনো নাটক সিনেমাতে পাইছেন? আমি কালকে থেকে ভাইয়া অনেক কান্নাকাটি করছি। আমার দুঃখটা হচ্ছে নিজের সবকিছু ঢাকার জন্য আমাকে অবশ্য বলছে যে আমি তোকে ডিভোর্স দেওয়ার পরে তুই দেখ যে তোর কি অবস্থা করে মানুষজন, এই কথাটা সে বলছে, কিন্তু এর মানে তো এই নয় যে মিথ্যা উল্টা পাল্টা কথা বলে তো লাভ নাই কোনো। আর সব থেকে বড় কথা ভাই, আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি লাস্ট আমার লাইভ শো করছি আরটিভির। এখন বিষয়টা হচ্ছে আমি লাস্ট শো যে আরটিভির করছি, আপনি জিনিসটা দেখেন, আমি একজন শিল্পী, আমাকে যখন একটা চ্যানেল থেকে ফোন করা হয়, বলা হয় যে আপা আপনার একটা লাইভ শো করে দেন, আমার গুরুজির সাথে আমি লাইভ প্রোগ্রাম করছি রাত 2টা পর্যন্ত। এখন বিষয়টা হচ্ছে দেখেন, টেলিভিশনে যে লাইভ গুলো হয় এটা তো রাত্রেবেলাই প্রোগ্রাম হয়, তাই না? তো বিষয়টা হচ্ছে তার মানে যে এই যে এত এন্টারটেনমেন্ট বাংলাদেশে, খবর বলেন, প্রোগ্রাম বলেন, সব তো রাতের প্রোগ্রাম হয়, তার মানে যে আমি এই যে আমার ফ্যামিলি সহ আমার আব্বু, আমার মামা, আমার গুরুজি সবাই ছিলেন আমার সাথে, আমার মিউজিশিয়ান ছিলেন, ক্লোজাপনের লিজা ছিলেন, সবাই ছিলেন। তো এই যে আমি প্রোগ্রাম করছি রাতের বেলাতে, এই প্রোগ্রাম করার মানে যদি নোংরামি করা হয়, তাহলে সে যদি আমাকে এইগুলা কথা দেয় তাহলে আমার কিছু বলার নাই। কারণ আমি যখন ক্লোজাপন হয়েছি তখনও কিন্তু এনটিভিতে আমি একের পর এক রাউন্ড পাড়ি দিচ্ছি এবং প্রোগ্রাম করে কিন্তু আমি এই জায়গায় আছি। এই মানুষটার জন্যই কিন্তু আমি এতদিন কোনো টোগ্রাম করিনি। তো টাকার পেছনে ছুটলে তাহলে আমি টোগ্রাম বাদ দিয়ে তার সংসার কেন করলাম? আমার এইরকম একটা ক্রেজনেস, একটা অবস্থায় আমার একটা মানে আমি একটা এইরকম মানে ক্লোজ আপ অন হলাম, আমার অবস্থানে থাকার পরে সব বাদ দিয়ে তাহলে সংসার কেন আঁকড়ে ধরলাম বলেন তো? উনি যে এইসব কথা পত্রিকাতে স্টেটমেন্ট দেন, দেওয়ার আগে তো তার ভাবা উচিত। সে আমাকে মেয়েটাকে দেখতে দিচ্ছিল না 3 মাস, তারপরে আমি অনেক কান্নাকাটি করছি এবং আমি বলছি যে এটা আমার অধিকার, তুমি যদি আমার এই অধিকার থেকে আমাকে করো তাহলে আমি একজন মা হিসাবে, আমি একটা মেয়ে হিসাবে না, আমি মা হিসাবে আমার মেয়ের জন্য লড়বো। আমার যেখানে যাওয়ার দরকার আমি যাব। আর তুমি আমার বাচ্চাটাকে নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে আমাকে পচানোর জন্য সে নিউজ লিখছে যে আমি বাচ্চাকে ফালাই থুয়ে আমি নাকি চলে গেছি আমার ক্যারিয়ারকে ভালোবেসে। নো, নেভার, দিস ইজ রং। সে আমার বাচ্চাটাকে আমাকে দেয়নি, বাচ্চাটাকে সে রেখে দিছে তার কাছে, জোর করে রেখে দিছে। আমার ছোট্ট একটা বাচ্চা, সে তো মা ছাড়া থাকতে পারে না। তারপরে সে লাস্ট পর্যায়ে আমার ফ্যামিলি সহ সবাই ছিল, তখন সে বলছে যে ঠিক আছে, সপ্তাহের মধ্যে 2 জনের কাছে মানে 3 দিন করে এভাবে বাচ্চাটা থাকবে আর কি, উভয় পক্ষের কাছেই থাকবে বাচ্চাটা। উনিও সমাজে চলবে, আমিও সমাজে থাকবো, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, একটা অবস্থান আছে, এই ধরনের কথা বলা উচিত না। তাহলে আমি যদি টাকার কথাই বলি, তাহলে তো ওর কাছে অনেক টাকা, তাহলে আমি তারপরে ওকে ছেড়ে কেন আসলাম? কি এমন অত্যাচারটা আমার সাথে করছে যেটার কারণে আমি বাধ্য হয়েছি সংসারটা ছাড়তে? সেটা যে কোনো বিষয়ে, সে ড্রিঙ্কস করেও সেটাই করতো। আমি গানের সাথে থাকবো, আমি এলএলবি পড়ছি, আমার সন্তানটা আমার অবলম্বন, আমি ওর মুখের দিকে তাকিয়ে আমি আমি আমার কোনো বিয়ে শাদীর পরিকল্পনা কোনো কিছু নেই। আমি আমার আমার গান, আমার আমার সন্তান, আমার আমার বাবা মাও আমার কাছে আমার সন্তান। তো আমি সবাইকে নিয়ে এবং আমার যত দর্শক আছেন তাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। সুসাইড করতেও গিয়েছিলাম, কয়েকবার করতে গিয়েছি সমাজের ভয়ে, যে এই যে নিউজ গুলা হচ্ছে, আসলে সবারই তো একটা ব্যক্তিগত পার্সোনাল লাইফ আছে। আর আমি মিডিয়া বলে যে আমার চরিত্র বলতে কিছু থাকবে না বা আমি একটা ভালো মেয়ে, এটার তো কোনো কথা নয়। এটার কারণে, এগুলো না হওয়ার কারণে কিন্তু আমার এইসব পদক্ষেপ গুলো ছিল। এবং সে যে রং কাজটা করছে এটা একদম উচিত নয়। একটা কথাই বলবো ভাই, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া কিছু বুঝিনি, আমার পুরো পৃথিবীটা জুড়েই ওই লোকটা ছিল। সে আমার সাথে এরকম করবে আমি জানি না। আমার আল্লাহ হয়তো বা আমার আল্লাহর উপরে ভরসা রাখতেছে, আর কিছু বলার নেই। একটা বারও তার মনে হচ্ছে না যে আমার একটা ছোট্ট বউ, একটা ছোট্ট বাচ্চা, আমি আজকে পৃথিবীর সামনে তাদেরকে হাস্য করে রেখে দিচ্ছি। আমাদের ডিভোর্স আছে 1 সপ্তাহ হচ্ছে, আমি কোথাও বলিনি, কারণ তার সামনে নির্বাচন আছে, তার অনেক ক্ষতি হবে বলে তার ক্ষতিটার কথা চিন্তা করছি।
নিজের কথা একবারও ভাবিনি। 20 লাখ টাকা দিয়ে কি ইজ্জত পাওয়া যায় ভাইয়া? সেও তার নিজ উদ্যোগে ডিভোর্স করছে এবং টাকা পয়সাটাও সে আমাকে বুঝাই দিছে যে টাকা দিয়ে দিলাম এবার ডিভোর্স করে, এরকম একটা ব্যাপার। লাস্ট পর্যন্ত ট্রাই করে গেছে আর বলছি যে শিবলি তুমি একবার শুধু বলো আমাকে ভালোবাসবা, আমার হাতে হাতটা রেখে অন্য সমস্ত কিছু খারাপ জিনিসগুলো ছেড়ে দিবা, আমার সাথে এরকমটা করিও না, তাহলে আমি সব ছেড়ে দিয়ে তোমার সঙ্গে থাকবো। শেষ রক্ষাটা আমি করতে পারিনি ভাইয়া। সে বলছে যে না, সবকিছু ছাড়তে হবে এবং সেটাও বলছে যে সে যদি বিয়েও করে আমার নাকি সেটা আর কোনো মন্তব্য থাকবে না, বিয়ে করলে করবে, আমি নাকি তাকে কিছু বলতেও পারবো না। তাহলে এ কেমন জীবন? আমার কোনো অস্তিত্বের মূল্য থাকবে না। আমি দিনের পর দিন রাতের পর রাত তার জন্য অপেক্ষা করছি বাসায়, তাকে আমি কাছে পাইনি। সে আমার ভালোবাসার মানুষ, আমি তাকে কখনোই আমার কাছে পাওয়া সম্ভব ছিল না। সে আমাকে কখনোই সময় দেয়নি। দোহাই দিত রাজনীতিবিদদের কি আর কোনো বউ বাচ্চা নাই তাদের? 5 মাস ধরে বাবা মাকে নিয়ে একটা ভাড়া বাসায় আছি, ভাবছিলাম যে ও এসে আমাকে নিয়ে যাবে, এই আশা এবং এই উম্মিদ নিয়ে বসেছিলাম। কিন্তু সে এই 5 মাস আমার সাথে একবারও যোগাযোগ করেনি। তার লোক দিয়ে প্রতিবারই ফোন করায় আর বলছে ডিভোর্স লেটার পাঠাই দে, নাহলে আমরা পাঠাই দিলাম। কখনো শুনি নাই যে সালমা প্লিজ চলে আসো, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে আর কোনোদিন মারবো না, কোনোদিন তোমাকে আঘাত করবো না। এই কথাটা শোনার অপেক্ষায় বসেছিলাম।